এই ছেলেটার নাম হলো রাফি। রাফি থাকে কুষ্টিয়াতে। রাফি মনে মনে একটা মেয়েকে ভালোবাসে, মিম। হ্যাঁ, মেয়েটা দেখতে শুনতে ভালোই, বাট মিমের টোটাল 2টা হাজবেন্ড 3টা বয়ফ্রেন্ড আছে। ওয়েট, পুরো ঘটনায় আসি। রাফি তখন সদ্য এসএসসি দিয়ে কলেজে উঠেছে, উঠতি বয়স, উড়ু উড়ু মন। আর প্রত্যেকটা ব্যাচের একটা মেসেঞ্জার গ্রুপ থাকে না, ওই যে ফ্রেন্ডস ফর এভার টাইপ। রাফি আর মিমের পরিচয় হয় একটা মেসেঞ্জার গ্রুপেই। প্রথমে মেসেঞ্জার গ্রুপে চ্যাট, তারপর ইনবক্সে চ্যাট। তারপর একদিন কলেজ খুলে দুজনের দেখা হয়, মেলামেশা বাড়তে থাকে। একটা পর্যায়ে রাফি একদম অবসেসড হয়ে যায় মিমকে নিয়ে। কলেজের বাইরে প্রায় অপেক্ষা করতো মিমের জন্য। তারপর একসাথে দুজন ক্লাসে যেত, ফুল চুরি করে এনে মিমকে দিত, পকেট মানি বাঁচিয়ে বিভিন্ন রকম গিফটস দিত মিমকে। তারপর ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, একসাথে ফুচকা খাওয়া, আ লট অফ কলেজ রোম্যান্স। বাট রাফি যখনই মিমকে তার ভালোবাসার কথা বলতো, মিম বলতো আমরা বন্ধু হয়ে থাকি প্লিজ, আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। আর এটাকে বেসিক্যালি বলা হয় ব্রেড ক্রাম্বিং, যেটা প্রায় অনেক ছেলের সাথেই হয়ে থাকে। অর্থাৎ আপনার পছন্দের মানুষটা আপনাকে ঠিক ততটুকুই অ্যাটেনশন দেবে যতটুকু অ্যাটেনশন দিলে আপনি তার উপর আরো বেশি অবজেসড হয়ে যাবেন, কিন্তু দিন শেষে সে আপনার হাতে ধরা দেবে না। ফলে আপনার তাকে ঘিরে একটা জেদ জন্ম নেবে। সময়টা ছিল শীতকাল। যথারীতি একদিন ক্লাস ফাঁকি দিয়ে মিম আর রাফি গেল একটা নদীর পাড়ে ঘুরতে, একসাথে হাত ধরে হাঁটা। তারপর যখন নদীর পাড়ে মিম রাফির কাঁধে মাথা রেখে শুয়েছিল, তখন ঘটলো দ্য ম্যাজিক্যাল মোমেন্ট, রাফির জীবনের ফার্স্ট কিস। আর ফার্স্ট কিস যখন হয়, জীবনটা একটা রোমান্টিক ফিল্মের মতো মনে হতে থাকে। পরের দিন পুরো কলেজের সামনে ঘটা করে প্রপোজ করলো মিমকে। আর মিম বলল, কিন্তু আমি তো বিবাহিত। হোয়াট, মানে কি? বাট ইয়েস, মিম সত্যি কথাই বলছে। এসএসসির পরপরই মিমের বিয়ে হয়ে গিয়েছিল সাদিক ভাইয়ের সাথে। আর সাদিক ভাই থাকে সৌদি আরবে। আচ্ছা ওয়েট, সাদিক ভাই কি জানে যে তার বউ কলেজে উঠে এত কিছু করে ফেলছে? না, মানে বেশিরভাগ প্রবাসীর সাথে যায় হয় আর কি। বাট রাফির প্রপোজ করার সেই ভিডিও ভাইরাল হয়ে গেল ফেসবুকে, শেয়ার হতে হতে পৌঁছে গেল সাদিক ভাইয়ের কাছে। সাদিক ভাই দেখে ভেঙে পড়লো। পরের সপ্তাহে ফ্লাইট নিয়ে চলে আসলো বাংলাদেশে। মিমের পরিবারকে সব জানানো হলো, কিন্তু মিম বলল, আমার কি দোষ? ওই ছেলে প্রপোজ করছে। সাদিক ভাই এবং মিমের পরিবার তুলে আনলো রাফিকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাফি সব বলে দিল, বিশেষ করে তাদের অন্তরঙ্গ চ্যাটিং এবং ওই যে নদীর পাড়ে যে ঘটনাটা, সব। এরপর মিম বলল, আমার অমতে তোমরা আমাকে বিয়ে দিছো, এই ছেলেকে আমার একদম পছন্দ না। আমাদের সাদিক ভাই ভেঙে পড়লো। মনের বিরুদ্ধে গিয়ে পরিবারের কথায় ডিভোর্স দিয়ে দিল মিমকে। ডিভোর্স হওয়ার কিছুদিনের মধ্যে মিমের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড, নাম্বারও বন্ধ। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ডিভোর্সের ঘটনাটা কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারলেও কোনোভাবে আমাদের রাফি মিমের সাথে যোগাযোগ করতে পারছিল না। রাফি মনে মনে ভেবে রেখেছিল যে মিমের তো ডিভোর্স হয়েই গেছে, এইবার হয়তো তার আর মিমের কিছু একটা আগাবে। এই ঘটনার প্রায় সপ্তাহখানেক পর হঠাৎ করে একদিন রাফির সামনে আসে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মিমের নাম দেওয়া না, কিন্তু মিমের ছবি ব্যবহার করা। রাফি টেক্সট দিল, তুমি আমাকে এভাবে ভুলে গেলা। ভাই আপনি কে? আমি মিমের বয়ফ্রেন্ড রাফি। আপনি কে? আর ওর ছবি দিয়ে আপনি ফেক আইডি খুঁজছেন কেন? আমি ওর বয়ফ্রেন্ড নিলয়, আর এটা ওরই আইডি, পাসওয়ার্ড আমার কাছে থাকে। ভাইরে ভাই, হচ্ছেটা কি আমাদের রাফির সাথে? প্রথমে সাদিক ভাই, এখন নিলয়, মানে কেউ রাফি আর মিমকে এক হতেই দিচ্ছে না। নিজের মনের কষ্ট নিয়ে সবকিছু রাফি খুলে বলল নিলয়কে। রাফি এবং মিমের কিছু ছবিও সেন্ড করলো। এরপর কি হয় আপনারা খুব ভালো করে জানেন। ছবিগুলো সেন্ড করার ঘন্টাখানেক পর রাফির ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তুমি এগুলো কি শুরু করছো? তুমি কি আমাকে বাঁচতে দিবা না? এভাবে মানুষের সামনে আমাকে কেন ছোট করতেছো? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এই কলটা ছিল মিমের। আর এইরকম পরিস্থিতিতে মানুষ কি করে? একটা কার্ড প্লে করে, ভিকটিম কার্ড। মানে এমন একটা প্রিটেন্ড করে যেন তার কোনো দোষই নেই, সে জাস্ট একটা পরিস্থিতির শিকার। এমনকি সে যে পরিস্থিতিটা ক্রিয়েট করছে সেটা তার দোষ না, অন্য কারো দোষ। বেচারা রাফি নিজের মনের সমস্ত কষ্ট এক জায়গায় করে তারপরও সে মিমকে বলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমি বলছি তোমাকে ভালোবাসতে। বলেই মিম ফোন কেটে দিল, নাম্বার ব্লক। আর আপনার সাথে কখনো এমনটা হয়েছে যে আপনি মন থেকে কারোর জন্য কিছু করেছেন আর বিনিময়ে আপনাকে শুনতে হয়েছে আমি বলছিলাম তোমাকে করতে? এইরকম পরিস্থিতিতে না নিজের চোখে নিজে ছোট হয়ে যেতে হয়, সেলফ রেসপেক্টেড জানাজা হয়ে যায়। বেচারা রাফি সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে। ফ্রাস্ট্রেশনের এক পর্যায়ে সহ্য করতে পারে না, হাত কেটে ফেলে, আর তারপর হসপিটালে। হাতের ঘা শুকাতে প্রায় মাসখানেক লেগে যায়, কিন্তু এখনো রাফি মিমকে ভুলতে পারেনি। আর এই মুহূর্তগুলোতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ এত কিছু করার পরও আপনি মানুষটাকে পেলেন না। ফলে একটা অল্টার ইগো ক্রিয়েট হয়ে যায়। আর এই অল্টার ইগোটাকে বেসিক্যালি বাংলায় বলা হয় না পাওয়ার যন্ত্রণা। যখন রাফির সাথে, মানে কাহিনীর মেইন ক্যারেক্টারের সাথে আমার ফোনে কথা হচ্ছিল, ছেলেটা এই পর্যায়ে এসে একদম হাউমাউ করে কাঁদছিল। সে যাই হোক, এর মধ্যে একদিন হুট করে রাফির ফোনে ফোন আসে মিমের বড় ভাইয়ের। মাদার
তুই আমার বোনকে কই রাখছস? হোয়াট? লুকায় রাখছে মানে? এই পুরো ঘটনাটা বুঝতে রাফির কিছুক্ষণ সময় লাগে, বাট একটু পরেই বুঝতে পারে যে মিম আসলে বাড়িতে নেই। মিম কোন একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে, আর এই কারণে সবাই সন্দেহ করছে রাফিকে। রাফি নিজের নামটা ক্লিয়ার করার জন্য বলে দিল নিলয়ের নাম এবং প্রমাণস্বরূপ তাদের চ্যাটিং এর স্ক্রিনশট এবং ভয়েস নোট গুলো শোনালো। এবার ডেকে আনা হলো নিলয়কে। বাট নিলয় বলল, আমার সাথে তো মিমের সেদিনই ব্রেকআপ হয়ে গেছে। তাহলে মিম গেল কই? রাফির সাথে কোনো যোগাযোগ নেই, নিলয়ের সাথে কোনো সম্পর্ক নেই, গল্পে আবার কার এন্ট্রি হবে? এই সমস্ত কেলেঙ্কারি 2 দিন পর রাফির ফোনে আরেকটা আননোন নাম্বার থেকে কল আসে। আপনি কি মিমের এক্স বয়ফ্রেন্ড? সরি, আপনি কে? আমি কে সেটা জেনে আপনার কি হবে? নিজের গার্লফ্রেন্ডকে সামলায় রাখতে পারেন না? অন্যের জামাইয়ের দিকে চোখ দেয়। আরে কে আপনি, আর কি বলতেছেন এগুলা? আমি নুসরাত, আপনার গার্লফ্রেন্ড আমার জামাইরে নিয়ে ভাগছে। জি, আপনি ঠিকই ধরেছেন, এই কলটা ছিল নুসরাতের এবং মিম বেসিক্যালি নুসরাতের হাজবেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। ভাই এই মেয়েটা, এই গল্পটা এখানেই শেষ হতে পারতো, বাট এই ঘটনার পর থেকে রাফি এবং নুসরাতের রেগুলার কথা বলা শুরু হয় মিমকে কেন্দ্র করে। পুলিশের দৌড়াদৌড়িতে নুসরাতের পাশে ছিল রাফি। অবশেষে পুলিশ খুঁজে বের করলো মিমকে। মিম এবং নুসরাতের হাজবেন্ড দুইজনে পালিয়ে গিয়েছিল গাজীপুরে। হিয়ার ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। সনদপত্র অনুযায়ী মিমের এখনো 18 বছরই হয়নি, শি ইজ আন্ডার 18, অর্থাৎ বাংলাদেশের আইন অনুসারে মিমের এখনো বিয়ের বয়সী হয়নি। তাই কেস খাওয়ার ভয়ে নুসরাতের হাজবেন্ড মিমের সাথে তখনই ছাড়াছাড়ি করে ফেলে এবং নুসরাতকে সরি বলে। পরিবারের কথা চিন্তা করে নুসরাত ও তার হাজবেন্ডকে ক্ষমা করে দেয়। কিন্তু এদিকে আমাদের রাফি মনে মনে নুসরাতকে ভালোবেসে ফেলে, কিন্তু আমাদের বেচারা রাফি নুসরাতকেও পেল না। যাই হোক, রাফি এখন সিঙ্গেল, আর এই পুরো ঘটনা ঘটে কুষ্টিয়াতে। সো হ্যালো কুষ্টিয়া। এখন আপনি কমেন্ট করে জানান যে আপনি রাফির জায়গায় হলে কি করতেন, আর আপনি যদি চান আপনার স্টোরি আমি শেয়ার করি তাহলে আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স কোথাও একটা লিঙ্ক দিয়ে দিব, ক্লিক করে শেয়ার করুন আপনার গল্প। আর হ্যাঁ, স্টোরিটা লেখার সময় একটু শর্ট করে লিখবেন যাতে আমি সহজে পড়তে পারি। আপনার গল্প ইন্টারেস্টিং মনে হলে আমি নিজে যোগাযোগ করব আপনার সাথে, আপনার মুখ থেকে আপনার গল্পটা শোনার জন্য। আসলে কি জানেন, আমাদের প্রায় প্রত্যেকেই একটা অভিশপ্ত অতীত আছে, রাইট?